বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ঝাঁক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশে সরবরাহের অনিশ্চয়তার ফলে ঝুঁকিতে পড়েছে করোনার টিকা কর্মসূচি। পরবর্তী টিকার চালান কবে আসবে তা কেউই বলতে পারছে না। আমরা বারবার করে বলছি, তাগাদা দিয়েছি। এর মধ্যে আমরা আমাদের অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে দুবার তাদেরকে চিঠিও দিয়েছি। আমরা যদি এই এক সোর্স থেকে ভ্যাকসিন না পাই, তাহলে আমাদের অন্য সোর্স করতে হবে, যেটা আমরা অলরেডি শুরু করেছি। হেফাজতে ইসলাম কি সরকারের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে চায়? এ নিয়ে শুনবেন বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। মিয়ানমারের সেনাশাসনের বিরোধীরা বলছেন তারা তাদের ভাষায় একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করতে চান, যাদের মধ্যে সংখ্যালঘু জাতিসত্তার মানুষও থাকবেন। অং সান সুচির দলের যেসব নেতারা গোপনে থেকে একটি ছায়া সরকার পরিচালনা করেছে, তাদের তরফ থেকে এই ঘোষণা এসেছে। মিয়ানমারের বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা আন্তর্জাতিক সমর্থন কামনা করছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের চালানো কয়েকটি হামলার পর একটি শহর থেকে 60,000-এরও বেশি মানুষ পালিয়ে গেছে। ইউএনএইচসিআর এর একজন মুখপাত্র বলছেন, তারা শহরের মোট জনসংখ্যার 80%। ওই শহরটি নিজেরের সীমান্ত লাগোয়া। গত বুধবার ওই শহরের ওপর তৃতীয়বার হামলা চলে। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, ক্রেমলিনের কর্তৃপক্ষ সে ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার প্রতিক্রিয়ায় বলেছেন, ওয়াশিংটনকে নিষেধাজ্ঞার নেশায় পেয়েছে। এসব গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। পাকিস্তানের এক সরকারি নির্দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ থাকার পর তা আবার চালু হয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। সুনির্দিষ্ট কারণ দর্শানো না হলেও পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, জননিরাপত্তার স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হঠাৎ ঊর্ধ্বগতি কমার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। গত 24 ঘণ্টায় সে দেশে রেকর্ড 2,15,000-এরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণের সাথে সাথে ভারতে মৃতের সংখ্যাও বাড়ছে। রাজধানী দিল্লিতে সংক্রমণের হার মুম্বাইকে ছাড়িয়ে গেছে। চীন এবং যুক্তরাষ্ট্রের গবেষকরা বানরের ভ্রূণে মানুষের স্টেম সেল প্রতিস্থাপনের পর অনেক বিজ্ঞানী সংকর প্রাণী তৈরির নৈতিক পরিণতি নিয়ে বিতর্ক শুরু করেছেন। ব্রিটেনের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনা স্মার্টস প্রশ্ন তুলেছেন, এ ধরনের হাইব্রিড ভ্রূণ দিয়ে গবেষণাগারে মানুষ তৈরির চেষ্টা হচ্ছে কিনা। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে এফএম তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। শুরুতে যেমনটা বলছিলাম, হংকংয়ের এক আদালত সে দেশের গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ঝাঁক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় ঘোষণা করেছে। তো এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা 2 বছর আগে একটি বেআইনি মিছিলে অংশ নিয়েছিলেন, যেটিতে যোগ দিয়েছিলেন আরও প্রায় 20 লক্ষ মানুষ। এ নিয়ে আরও শুনুন মিজানুর রহমান খানের কাছে। যাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো, তাদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ হলেন মিডিয়া টাইকুন জিমি লাই। তাকে দেওয়া হয়েছে 14 মাসের কারাদণ্ড। তবে ভিন্ন একটি মামলায় তিনি এরই মধ্যে কারাগারে রয়েছেন। 73 বছর বয়সী মিস্টার লাই হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বেইজিং সরকারের একজন কঠোর সমালোচক। দণ্ডপ্রাপ্ত আরেকজন নেতা হলেন মার্টিন লি। তাকে দেওয়া হয়েছে 11 মাসের স্থগিত দণ্ড। এর বাইরে আরও 7 জন গণতন্ত্রপন্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। হংকংয়ের উপর চীনের নিয়ন্ত্রণ আরও কঠোর করার পটভূমিতেই এই সাজা দেওয়ার ঘটনা ঘটল। তবে হংকংয়ের জন্য চীন যে নতুন জাতীয় নিরাপত্তা আইন তৈরি করেছে, তার আওতায় এসব সাজা হয়নি। সেই আইনটি প্রয়োগ করা হলে সাজা আরও কঠোর হতে পারত। মিজানুর রহমান খান। আপনাদের এখানে জানিয়ে রাখি, আগামীকালের প্রবাহ অনুষ্ঠানটি ঢাকা এফএম এ লাইভ প্রচার করা হবে না। ঢাকা এফএম এর শ্রোতারা সেটি শুনতে পাবেন রাত 9টায়। কারণ ঢাকা এফএম 100 প্রচার তরঙ্গে ওই সময় প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হবে।
তবে দেশের অন্য এফএম স্টেশন থেকে এবং শর্টওয়েভ ও অনলাইনে বিবিসি বাংলার সব রেডিও অনুষ্ঠান স্বাভাবিকভাবেই শোনা যাবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকা সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় টিকা প্রয়োগের কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি মাসে 50 লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত 2 মাসে কোনো চালানই আসেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে তা কেউ বলতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই বিকল্প না রেখে একটি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থাকার কারণে বাংলাদেশে টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিস্তারিত সংবাদদাতা কাদির কল্লোলের কাছে। চুক্তির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 2টি চালানে 70 লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এছাড়া ভারত সরকার উপহার দিয়েছে 32 লাখ ডোজ। সব মিলিয়ে বাংলাদেশের হাতে এসেছিল 1,02,00,000 ডোজ। কিন্তু প্রথম ডোজের টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রেই এখন প্রায় 10 লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে, যা সরকারি হিসেবেই পাওয়া যাচ্ছে। এখন সিরাম ইনস্টিটিউট আবার কবে নাগাদ টিকা সরবরাহ করবে তার কোনো নিশ্চয়তা বাংলাদেশ পাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, এখন সিরামের সাথে যোগাযোগ রাখার পাশাপাশি বিকল্প অন্যান্য দেশ থেকেও টিকা আনার চেষ্টা করা হচ্ছে। ঘাটতি থাকছে হিসাবে তাই বলে। আমরা বারবার করে বলছি, তাগাদা দিয়েছি। এর মধ্যে আমরা আমাদের অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে দুবার তাদেরকে চিঠিও দিয়েছি। তারাও প্রত্যেকবারই বলছে যে এটা অসুবিধা হবে না, তারা নিয়ে আসবে। আমরা যদি এই এক সোর্স থেকে ভ্যাকসিন না পাই তাহলে আমাদের অন্য সোর্স করতে হবে, যেটা আমরা অলরেডি শুরু করেছি। অন্য কোন জায়গাগুলোর সাথে আপনারা যোগাযোগ করছেন? আমরা রাশিয়ার সাথে যোগাযোগ করছি, চীনের সাথে যোগাযোগ করছি। সেখান থেকে কি নিশ্চয়তা পাওয়া যাচ্ছে যে তারা দেবে? এটা একেবারে ইনিশিয়াল পর্যায়ে আছে। তবে রাশিয়া আগ্রহ প্রকাশ করেছে, চীনও আগ্রহ প্রকাশ করেছে যে তারা দিতে চায়। অলরেডি 2-3টে মিটিং আমাদের হয়েছে। মুশকিল হচ্ছে যে কেউ না করছে না, দেবে না এই কথা বলছে না। কিন্তু কবে পাওয়া যাবে সেই নিশ্চয়তাটা এই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রথম ধাপে যে 1 কোটি ডোজের মতো টিকা পাওয়ার কথা ছিল তাও সুনির্দিষ্ট সময়ে পাওয়া যাচ্ছে না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট থেকেই টিকা নিয়ে সেই টিকা দিতে চেয়েছিল। কিন্তু সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখন টিকা সরবরাহে অপারগতা প্রকাশ করা হয়েছে। এদিকে 3 কোটি ডোজ টিকা কেনার ব্যাপারে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিটি ছিল বাংলাদেশের বেসরকারি কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে। এখন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে ব্যাপারে বেক্সিমকোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলেছেন, একটি জায়গার উপর নির্ভর করার কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখন বিকল্প বিভিন্ন দেশের সাথে যোগাযোগের কথা বলা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ডক্টর বেনজির আহমেদ মনে করেন, টিকা কার্যক্রম ঝুঁকিতে পড়লে সংক্রমণের বিস্তার প্রতিরোধেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এখন আমাদের যে 57 লক্ষ লোক প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদেরকে দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা নেই। আমাদের যে পরিকল্পনা ছিল যে লোকজনকে ক্রমান্বয়ে টিকা দিয়ে একটা হার্ড ইমিউনিটির মতো অবস্থায় যাওয়া, সেইটা কঠিন হয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা বলেছেন, দেশে যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে তখন টিকা কার্যক্রম ব্যাহত হলে ঝুঁকি আরো বাড়বে। সংকটই তৈরি হয়েছে। সরকার তো চেষ্টা করছে, সে কবে পাবো সেটা অনিশ্চয়তা। আবার সেকেন্ড ওয়েভে চলে এসেছে। সবকিছু মিলে এখন অবস্থাটা একটু অন্যরকমই হয়েছে। ভারতের সিরাম থেকে নেয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাই বাংলাদেশে দেয়া হচ্ছে। তাতে প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের জন্য একই টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে তা কার্যকর হবে না বলে বিশেষজ্ঞরা বলছেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলছিলেন, পুরো ডোজটা না দিলে তো আর টিকাটা কাজ করবে না, পুরো কাজ করবে না। তো এইটা কিন্তু কথা হচ্ছে যে ওই টিকাটা আমাদের দিতে যে সময়টা, ধরেন যে লাস্ট যে ফার্স্ট ডোজ নিয়েছে এখনো নিচ্ছে, তো তার থেকে 8 সপ্তাহ গ্যাপে আমরা প্রথম থেকে যদি শুরু করি, আমাদের হাতে যে টিকাগুলো আছে সেটাতে আমরা দেখেছি প্রায় 40-48 দিনের মতো আমাদের সময় যায়। তো আমরা আশা করছি যে এই গ্যাপটা আমরা ফিল আপ করে ফেলতে পারবো। এখন নতুন করে হয়তো আর ফার্স্ট ডোজ দেয়া বা এইটা দিয়ে কন্টিনিউ করা যাবে না। নতুন টিকার সন্ধান করছি আমরা, যদি ওটা পাই ওটা দিয়ে তখন দিব। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ফাইজার এবং মডার্নার টিকা আনার ব্যাপারেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা তাদের দেশের বাইরে এই মুহূর্তে সরবরাহ করতে রাজি নয়। কাদির কল্লোলের প্রতিবেদন, ঢাকা থেকে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই বিষয় নিয়েই আগামীকাল হবে আমাদের ফোন ইন। বিষয়টি আপনাদের মনে করিয়ে দিচ্ছি।
ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার পর এখন যে পরিমাণ ভ্যাকসিন বাংলাদেশের হাতে মজুদ রয়েছে তা দেখে মনে হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশটি একটি সংকটের মুখে পড়তে যাচ্ছে। ভ্যাকসিনের এই সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকারের এখন কি করা উচিত বলে আপনার মনে হয়? শনিবার এই ফোন ইনে মতামত জানাতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ও ফোন নাম্বার জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণের রাজনীতি করে। ওই রাজ্যে যে 30% মুসলিম ভোট রয়েছে সেটা তৃণমূলের দখলে রাখার জন্যই এই রাজনীতি, এমনটাই অভিযোগ বিজেপির। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, সমাজের পিছিয়ে পড়া কোনো অংশকে যদি সহায়তা করা হয় সেটা কি অপরাধ? কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ অবশ্য মনে করে যে কথিত তোষণ যদি সত্যি বাস্তবে পরিণত হতো তাহলে তাদের অবস্থা আর এরকম থাকতো না। এ নিয়েই শুনুন কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন। आज उस बंगाल के अंदर दुर्गा पूजा पे प्रतिबंध लगाया जाता है, ईद में जबरदस्ती गौ हत्याएं प्रारंभ। এটা কয়েক সপ্তাহ আগে মালদা জেলায় এক নির্বাচনী জনসভায় দেওয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাষণের অংশ। সেখানে তিনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়, ঈদের দিন গোহত্যা শুরু করা হয়, অথচ রাজ্য সরকার চুপচাপ বসে থাকে। বিজেপি এই ধরনের মন্তব্য করে ইঙ্গিত করে থাকে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার আসলে মুসলমানদের তোষণ করে থাকে। কেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলমান তোষণের অভিযোগ তোলে বিজেপি? জানতে চেয়েছিলাম RSS ঘনিষ্ঠ বিজেপি নেতা ও এবারের নির্বাচনে দলটির অন্যতম প্রার্থী রন্তিদেব সেনগুপ্তর কাছে। সংখ্যালঘু আবেগকে উস্কে দেওয়া এবং সংখ্যালঘু তোষণের নামে একটা নগ্ন রাজনীতি। কারণ তার আগে উনি বলেছেন দুধিল গায়ে যদি লাথি মারে তাহলে লাথি আমায় সহ্য করতে হবে, এবং অন্যায্যভাবে নানা রকম ইমাম ভাতা ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজগুলো কোনো প্রয়োজন ছিল না। উনি আসলে বুঝে নিলেন যে 30% মতো যে সংখ্যালঘু ভোট রাজ্যে আছে সেই ভোটটা ওর প্রয়োজন। তৃণমূল কংগ্রেস বলছে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার সঙ্গেই ভাতা দেওয়ার সঙ্গেই হিন্দু পুরোহিতদেরও ভাতা দেওয়া হয়। আবার হিন্দু তীর্থস্থানগুলির উন্নয়নে যে কোটি কোটি টাকার অর্থায়ন হয় সেটাও তারা বলছে। রাজ্য মন্ত্রিসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস নেত্রী ডক্টর শশী পাঁজা। মসজিদেতে ইমামরা যারা আছেন কিংবা মুয়াজ্জমরা যারা আছেন যদি আর্থিকভাবে যদি পিছিয়ে থাকে তার পাশে দাঁড়ালে কি খুব একটা বড় অপরাধ হয়েছে? আমরা তো এই ন্যারেটিভে পড়তে চাই না। বিজেপি একটা ন্যারেটিভ সেট করবে আর তার মধ্যে আমরা স্রোতে ভাসবো তা নয়। রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যের মাঝে আসলে কেমন আছেন পশ্চিমবঙ্গের মুসলমানরা? কথিত তোষণের ফলে তো তাদের জীবনযাত্রা, চাকরি বাকরি, শিক্ষা সব ক্ষেত্রেই অনেকটা এগিয়ে যাওয়ার কথা। কলকাতা শহরের মুসলমান প্রধান অঞ্চলগুলিতে ঘুরলে কিন্তু উন্নত জীবনযাত্রা বা শিক্ষা অথবা চাকরি ক্ষেত্রে উন্নতির বিশেষ ছবি চোখে পড়ে না। কলকাতার মুসলমান সমাজ কি বলছেন ওই কথিত তোষণ নিয়ে? তোষণ করা হলে এতদিন চাকরির যে শতাংশের হিসেব হচ্ছে সেই শতাংশে মুসলিমদের সংখ্যা বাড়তো, ব্যবসায় তারা এগিয়ে আসতো, শিক্ষায় তারা এগিয়ে আসতো, সে হারে তো এগিয়ে আসেনি। 10 বছর আগে সরকারি চাকরিতে যত পার্সেন্ট মুসলমান ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে কত পার্সেন্ট মুসলমান, সেটা কি বিরাট কোনো পরিবর্তন হয়ে গেছে? 2011 সালের আগের মাধ্যমিক পরীক্ষার্থী যতজন মুসলিম স্টুডেন্ট ছিল আর এখনকার যতজন মুসলিম স্টুডেন্ট, এটা কি বিরাট পরিবর্তন হয়ে গেছে? এর সবকটির উত্তরই না। তো ফলে কি করে আমি এটা বুঝবো যেটা মুসলিম তোষণ হয়েছে? ঠিক উল্টো অভিযোগই করা যায় সব সরকারের ক্ষেত্রে। বামফ্রন্ট সরকার যখন ছিল তার বিরুদ্ধে, এখন তৃণমূল সরকার আছে তার বিরুদ্ধে। এদের মুসলমানদের খুব স্বাভাবিক যে নাগরিকত্বের অধিকার, যে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বরং সেগুলো বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে মুসলমানরা বঞ্চিতই। এরা যে কথাগুলো বলছিলেন তথ্য সেই কথাই বলছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তৈরি প্রতীচী ইনস্টিটিউট কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে একটা বড় সমীক্ষা করেছিল। 4,63,409 জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি ওই সমীক্ষায় কি দেখা গিয়েছিল সেটাই ব্যাখ্যা করছিলেন বীরভূম জেলার এক কলেজ অধ্যাপিকা শেখ মহাসিনা। রিপোর্টে উল্লেখ করা আছে যে শুধুমাত্র 1% মুসলিম হাউসহোল্ডদের প্রাইভেট সেক্টরে স্যালারির জব আছে। গ্রামীণ বাংলাতে 47% মুসলিমসরা এগ্রিকালচারাল লেবার বা নন এগ্রিকালচারাল লেবার। গ্রামীণ অঞ্চলে 80% মুসলিম হাউসহোল্ডদের ইনকাম 5,000 টাকা প্রতি মাসে। সুতরাং আমরা এখানে বলতেই পারি যে মুসলিম সমাজে প্রতি যদি তোষণ হতো তাহলে যে উন্নতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা একটুও দেখতে পাই না।
দেখা যাচ্ছে বিজেপির যে মুসলিম তোষণের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদতে তার কোনো ভিত্তি নেই, কিন্তু কিছু তথ্য পরিবেশন করে যে চিত্র তারা মানুষের সামনে বারে বারে তুলে ধরে তার ফলেই পশ্চিমবঙ্গের অনেক মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে এই রাজ্যে মুসলমানদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া হয় আর বঞ্চিত হন হিন্দুরা। এই ছিল অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন কলকাতা থেকে। আরে দারুণ ব্যাপার তো। কি ট্রেন করছি আমি। মানে কি মাশরাফির জায়গায় কি এবার আপনি ডাক পেলেন? আমার বোলিং দেখেছেন? তাও ঠিক। তাহলে কি? বিবিসিতে আমার নতুন শো বাংলাদেশ ট্রেন্ডিং। ওয়াও, কি থাকছে সেখানে? এই যে অনলাইনে এত আলাপ আলোচনা, এর কোনটা ঠিক আর কোনটি গুজব। আপনি একাই? প্যানেলিস্ট থাকবে কিছু, ট্রেন্ডিং সব ইস্যু নিয়ে জমে আলাপ হবে। কিভাবে দেখবো সেটা? প্রতি সপ্তাহে চ্যানেল আইতে এবং পরে ইউটিউবে। যেটাই ট্রেন্ডিং হোক সেটা নিয়েই আমাদের বাংলাদেশ ট্রেন্ডিং। বাংলাদেশে সম্প্রতি হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার পটভূমিতে সংগঠনটি এখন চাপের মুখে পড়েছে। এর একজন শীর্ষ নেতা মামুনুল হককে নিয়েও হেফাজত বিব্রত। চলছে নেতাকর্মীদের ধরপাকড়। অতীতে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি আওয়ামী লীগ সরকারের সাথে সুসম্পর্কের সুবাদে নানা ধরনের দাবি আদায় করেছে, কিন্তু পাল্টে গেছে পরিস্থিতি। এটা কি সরকারের জন্য নতুন সুযোগ তৈরি করছে? আর হেফাজত কি চায় ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে? এ নিয়ে শুনুন কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন। হেফাজতে ইসলাম নিজেরা মনে করছে গত কিছুদিনের ঘটনা প্রবাহ তাদেরকে বড় ধরনের সংকটে ফেলেছে। পরিস্থিতিটা হেফাজত এবং আওয়ামী লীগ সরকারকে মুখোমুখি অবস্থানেও দাঁড় করিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় গত ২৬শে মার্চ থেকে ৩ দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামের হাটহাজারীতে এবং ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের থানা আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগ সহ নাশকতার ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৭ জন। সেই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে একজন নারীসহ হেফাজত নেতা মামুনুল হকের অবস্থান করার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করে। যদিও তার পক্ষ নিয়ে হেফাজতে ইসলাম ওই ঘটনায় তাঁকেই হেনস্থা করার অভিযোগ তুলেছে। এছাড়াও সহিংস ঘটনাগুলোর ক্ষেত্রেও হেফাজতের অভিযোগ হচ্ছে ঢাকায় আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ যুবলীগের হামলার পরই বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। তবে এসব অভিযোগ বা এমন অবস্থান তুলে ধরলেও হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি বলেছেন, বিভিন্ন জায়গায় সহিংসতা এবং মামুনুল হকের ঘটনা সব মিলিয়ে পরিস্থিতিটা তাদের সংগঠনের ভাবমূর্তির জন্য সংকট তৈরি করেছে বলে তাঁরা মনে করেন। হেফাজত সংকটে অবশ্যই পড়ছে মনে করতেছে, আমি মনে করতেছি ব্যক্তিগতভাবেও। কিছু মানুষ বায়তুল মোকাররমে একটা অঘটন ঘটেছে, অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মসজিদের মতো অপবিত্র জায়গায়। এটাকে কেন্দ্র করে হাটহাজারী, বিবাড়িয়া, বিভিন্ন জায়গায় মূলত বায়তুল মোকাররমের ঘটনাকে কেন্দ্র করিয়ে হয়েছে এবং প্রাণহানি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। সব মিলে এত হেফাজতের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই জিনিসটা মামুনুল হকের ঘটনা, যদিও সেটা হেফাজতের কোনো কর্মসূচিতে আসে না, তারপরেও যেহেতু হেফাজতের একজন দায়িত্বশীল, সেটাও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে অবশ্যই। আপনি যেটা বলছেন যে এক ধরনের পরিস্থিতিটা এক ধরনের সংকট বা এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলেছে, সেটাতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা না, যদি আমাদেরকে সরকার প্রতিপক্ষ মনে করে, আমাদের কাজে তো বাধা আসতেছে। বাধা আসাটা একটা সংকট না, একটা বিব্রতকর পরিস্থিতি না। সরকার এবং হেফাজতে ইসলাম হাত মিলিয়ে চলছিল সাম্প্রতিক বছরগুলোতে, কিন্তু প্রায় এক দশকে এই প্রথম হেফাজতে ইসলাম বড় চাপের মুখে পড়েছে বলে মনে হচ্ছে। হেফাজতে ইসলাম মনে করছে সরকার তাদেরকে প্রতিপক্ষ মনে করছে এবং সেটাই তাদের জন্য নানামুখী সংকট তৈরি করছে। হেফাজত নেতা নুরুল ইসলাম জিহাদি বলেছেন, তারা এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছেন। এখানে কিছু সরকার বা সরকার দলীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হেফাজতকে প্রতিপক্ষ মনে করে ফেলতেছে। এটাও একটা বিব্রতকর পরিস্থিতি। আমাদের আমির হেফাজত ঘোষণা দিচ্ছে, আমরা কোনো সরকার বিরোধীও নই, কাউকে ক্ষমতায় বসানো, ক্ষমতা থেকে নামানো এটা আমাদের এজেন্ডা নয়। আমরা তো প্রতিপক্ষ না, প্রতিদ্বন্দ্বী না। কারণ প্রতিদ্বন্দ্বী হলে
রাজনীতি যারা করে তারাই প্রতিদ্বন্দ্বী। আমরা তো রাজনীতি কোনো এজেন্ডা নাই, ইসলামী এজেন্ডা। প্রতিপক্ষ মনে করাটা এটা দুঃখজনক। এই জন্য কিছুটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এই ভুল বোঝাবুঝি নিরসন হওয়া দরকার যে কোনো মূল্যে। হেফাজতে ইসলামের সাথে সরকারের এক ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল সেই 2013 সালে সংগঠনটির ঢাকা অবরোধ কর্মসূচির পর। তখন হেফাজতের নেতৃত্বে ছিলেন আহমদ শফি। তাঁর মৃত্যুর পর গত বছর হেফাজতের নেতৃত্বে পরিবর্তন আসে এবং তখন থেকেই শুরু হয় দুপক্ষের সম্পর্কের টানাপোড়েন। হেফাজতের নতুন নেতৃত্ব কয়েক মাস আগে যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই পরিস্থিতি আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে। এরপর ব্রাহ্মণবাড়িয়ায় এবং হাটহাজারীতে সহিংসতার প্রেক্ষাপটে এখন সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, তারা আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি রাজনৈতিকভাবেও প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা প্রতিবন্ধক সৃষ্টি করবে, যারা ধর্মের নামে, যারা রাজনীতির নামে সহিংসতা করে সরকারি বেসরকারি সম্পত্তি জ্বালাও করা, ভাঙচুর করবে, এরা সন্ত্রাসী, এরা নাশকতাকারী। এদের বিরুদ্ধে কঠোর আইনি প্রয়োগের মাধ্যমে দমন করা, এটাই সরকার এখন লক্ষ্য, সরকার সেটাই করবে। আমরা আইনগতভাবেই আমরা ব্যবস্থা নেব। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এই যে কয়েকদিন ধরে যে তাণ্ডবতা চলেছে, এই হামলা, এই নৈরাজ্যের সঙ্গে যারা যারা জড়িত, এদের প্রত্যেকের নামে তালিকা তৈরি করতে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং ভবিষ্যতে যদি হেফাজতের নামে বা কোনো সন্ত্রাসী এইভাবে নাশকতামূলক যদি রাস্তায় নামে, তাদেরকে প্রশাসনের পাশাপাশি আমাদের দলের নেতাকর্মীরাও শক্তভাবে এদেরকে প্রতিরোধ করবে। সরকার যখন হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে, তখন দুপক্ষের অতীত সখ্যতার বিষয়ই আবার আলোচনায় আসছে। বিশ্লেষকদের অনেকে বলেছেন, দেশে রাজনৈতিক অঙ্গন সহ সব ক্ষেত্রেই মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছে। সে কারণে মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজত বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামার সাহস পাচ্ছে। যদিও হেফাজত নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করে থাকে, কিন্তু ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হেফাজতে রয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহনাজ মোমেন মনে করেন, মত প্রকাশের পরিবেশ না থাকায় হেফাজতের মতো সংগঠন কখনো প্রভাব বিস্তার করতে পারছে এবং কখনো প্রভাব তাদের কমে আসছে। হেফাজতে ইসলাম যে ধরনের মতাদর্শগুলো প্রচার করছে, সেগুলো তো খুবই সংকীর্ণ এবং খুবই আশঙ্কাজনক মতাদর্শ, এবং অন্য কোনো মতকে এটার কোনো গুরুত্ব দেয় না, যেখানে আপনার বাংলাদেশের সংবিধানের সাথে যেগুলো। ফুড প্যান্ডার সাথে অর্ডার করুন আপনার পছন্দের খাবার। আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। Deep inside the jungle, the next stage of Clash is here. Town Hall. সামঞ্জস্যপূর্ণ না, কিন্তু বাংলাদেশ সরকার তাদেরকে পোষণ করে এসছে, তো সেটারও তো একটা মূল্য দিতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, শুধু হেফাজত নিয়ে কথা না, যে সরকার যখন চাইবে হেফাজতের প্রভাব বিস্তার করতে দিবে, আবার যখন চাইবে না তার থেকে সরে আসবে, এই জিনিসটাই হচ্ছে একটা অস্বাস্থ্যকর জিনিস। এবং সেখানে ভীষণভাবে পরমত, অসহিষ্ণুতা, এটা এখন রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সব জায়গাতে এটা আমরা দেখতে পাচ্ছি। যেই জিনিসটা মানুষ বিশ্বাস করছে, সেটা যদি রাষ্ট্র যা বলছে সেই কথার সাথে যদি একমত না হয়, সেটা প্রকাশ করার আর কোনো স্পেস নাই। এই জিনিসটা নাই বলে কখনো দেখতে পাচ্ছি যে কোনো দল সাংঘাতিক প্রভাব বিস্তার করছে, আবার তাদের প্রভাব কমে যাচ্ছে। বিশ্লেষকদের অনেকে আবার পরিস্থিতিকে ব্যাখ্যা করছেন ভিন্নভাবে। তারা বলেছেন, এখনকার পরিস্থিতি সরকারকে সুবিধা দেবে। তারা মনে করেন, সরকারের কঠোর অবস্থান নেওয়ার সুযোগ যেমন তৈরি হয়েছে, একই সাথে সুযোগ তৈরি হয়েছে হেফাজতের সাথে আবার সম্পর্ক গড়ার। তবে দুপক্ষই এই সুযোগ কাজে লাগাচ্ছে কিনা সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন, এখনকার উত্তেজনাকর পরিস্থিতির পেছনেও তার ভাষায় দুপক্ষের আঁতাতের বিষয় থাকতে পারে। হেফাজত সরকারের সঙ্গে মাওলানা শফি যখন দেখেছিল, তাদের সঙ্গে আতাত সেইটা আমরা দেখেছি, এবং সরকার হেফাজতকে ব্যবহার করে। হেফাজতের নিজস্ব কোনো রাজনৈতিক প্রোগ্রাম আছে বলে আমি মনে করি না। তাদের যখন যে পারপাস দরকার হয়, শাপলা চত্বরের এত বড় ঘটনার পরে তারপরে কি তাদের সঙ্গে আবার মিলমিশ হয়নি? তারা সরকারের কথায় বিভিন্ন কার্যক্রম করে, তারপরে যখন একটা উত্তেজনা সৃষ্টি হয়, বাইরে একটা বাজে ইমেজ হয় আমাদের জন্য, তখনই তারা সেটা ধপ করে ছেড়ে দেয়।
আতাত না থাকলে এটা সম্ভব নয়। এসব অভিযোগ অস্বীকার করে আসছে আওয়ামী লীগ সরকার এবং হেফাজতে ইসলাম। তবে গত কয়েক বছরে দেখা গেছে পাঠ্যপুস্তকে পরিবর্তন, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়া সহ সরকার হেফাজতের নানা ধরনের দাবি মেনে নিয়েছে। এমন সম্পর্কের কারণে আওয়ামী লীগের 14 দলীয় জোটের শরিক দলগুলো এবং সমমনাদের মাঝে প্রতিক্রিয়া বা ক্ষোভ তৈরি হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাবেক মন্ত্রী এবং শরিক ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন বলেছেন, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেয়ায় হেফাজত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি মাদ্রাসা জননী উপাধি দিয়েছিল। সে সময় হেফাজতের বিরুদ্ধে কথা বলে তিনি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। 2013 সালের পরে যখন সরকার একটা সমঝোতার নীতি গ্রহণ করে হেফাজতের সাথে, সেই সময় একটা পর্যায়ে তো আমি মন্ত্রী ছিলাম যখন সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরিয়ে দেয়, এবং আমি যখন এই প্রতিক্রিয়া ব্যক্ত করি তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ্যই বলেছিলেন যে আমাদের যদি কথা বলতে হয় তাহলে পদত্যাগ করে বলাই উচিত ছিল। যাই হোক, তো এবারও যখন এই ঘটনা ঘটেছে আমরা বলেছি যে এটা রাজনীতির বাইরে কোনো ঘটনা না, এবং এবার একটু লাভবান হয়েছে এই যে আওয়ামী লীগের নেতৃত্ব যারা পৃথিবী ছিল তারা একই সঙ্গে কথা বলে। আওয়ামী লীগের আরেক শরিক জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার হেফাজতের সাথে সরকারের অতীত সম্পর্ককে কৌশল হিসেবে দেখেন। তিনি বলেছেন, এখন ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে সেগুলো মোকাবেলায় সরকার এবার শক্ত অবস্থানে থাকবে বলে তাঁরা বিশ্বাস করেন। কওমি মাদ্রাসাকে যে অনুমতি দেওয়া হলো, এগুলোর মধ্য দিয়ে আমরা বলতে চেয়েছি ধর্মকে যেন রাজনীতির মধ্যে না নিয়ে আসা হয়। কৌশলের প্রশ্নে সেই জায়গাটুকুই দেখেছে। আমি মনে করি যে এগুলোকে মোকাবেলা করবার জন্য সরকার ভীষণই কঠিন আছেন। তবে বিশ্লেষকরা মনে করেন, সরকার এবং আওয়ামী লীগের প্রশ্রয়ের কারণেই সরকারের উপর চাপ তৈরি করে দাবি আদায়ের একটা অবস্থান তৈরি করেছিল হেফাজত। এছাড়াও নিজেদেরকে বড় ইসলামী শক্তি হিসেবে দেখানোর চেষ্টাও তারা অনেক ক্ষেত্রে দৃশ্যমান করেছিল। এসব বক্তব্য মানতে রাজি নন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যে সমস্ত মাদ্রাসায় প্রায় 50 লক্ষ ছাত্রী লেখাপড়া করেন, যাদের ভবিষ্যৎ কোনো কর্মসংস্থানের পথ ছিল না, সেই ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের পথের জন্য তাদের যে সনদ থাকে সেটাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এটাকে কোনো সখ্য হিসেবে বলা যায় না বা এটাকে কোনো সমতার কথা বলা যায় না। সরকারের পক্ষ থেকে এখন ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনায় আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার তৎপরতাও দৃশ্যমান করা হচ্ছে। তবে এ ধরনের সংগঠনের পক্ষে সরকারের এমন চাপ সামলানো কঠিন বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন। হেফাজতে ইসলামও সরকারের সাথে ভুল বুঝাবুঝির দ্রুত অবসান চাইছে বলে সংগঠনটির নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে। সংগঠনটির নায়েবে আমির আব্দুর রব ইউসুফি বলেছেন, তারা এখন আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। এটা তো খালি হেফাজত না, সরকারও তো একটা সংকটে পড়েছে। এমন একটা পরিস্থিতি, একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল, এটা কেন উত্তপ্ত হলো, উভয়ের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি। আমরা মনে করি যা হবার হয়ে গেছে, এখন সরকার এটাকে উদ্যোগ নিয়ে কিভাবে পরিস্থিতিটা স্বাভাবিক করবে, এটা এগিয়ে আসলে এটা সম্ভব, এটাকে সমাধান করা। হেফাজতের নেতারা বলেছেন, সংকট থেকে বেরিয়ে আসার উপায় বের করতে হেফাজতের নেতৃত্ব এখন নিজেরা দফায় দফায় আলোচনা চালাচ্ছেন, আর এসব বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়েই অগ্রাধিকার পাচ্ছে। শুনছিলেন কাদির কল্লোলের বিশেষ প্রতিবেদন। এবারে অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ঝাঁক নেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এরা 2 বছর আগে একটি বেআইনি মিছিলে অংশ নিয়েছিলেন। বাংলাদেশে সরবরাহের অনিশ্চয়তার ফলে ঝুঁকিতে পড়েছে করোনার টিকা কর্মসূচি। পরবর্তী টিকার চালান কবে আসবে কেউই বলতে পারছে না। ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রতি মাসে 50 লাখ ডোজ করে টিকা আসার কথা থাকলেও গত 2 মাসে কোনো চালানই আসেনি। আর এরই সঙ্গে শেষ করছে আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভ